তো ওই সময়কার নির্বাচনের যে পরিবেশটা আমার এখনো মনে পড়ে, যে একটা স্বতঃস্ফূর্ত যে সরকারের বিরুদ্ধে সবাই একটা মানে ঐক্যবদ্ধ হয়ে, যে মানে মান্না আক্তার পরিষদ, পরে আক্তার বাবলু পরিষদ, এরপরে পরবর্তীতে আমানুল্লাহ আমানের পরিষদ, এই যে এইগুলির ভাবে যেভাবে ছাত্ররা ওই সময় নেমেছিল, এই গত 15 বছরে কি কারো সাহস হয়েছে এইভাবে মানে সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করার? এইটা আমাদের, আমরা মনে করি গত 15 বছর আমাদের সবচেয়ে বড় পরাজয়। এটা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের এটা পরাজয়। এবং এ থেকে আজকে যে আমার আরেকটু মনে পড়ে, আমি তখন 71 সালে, আমি বোধহয় 8 বছর কি 9 বছর আমার বয়স তখন, ফরিদাবাদে আমি থাকি তখন। তো ফরিদাবাদে ওই যেদিন 16ই ডিসেম্বর স্বাধীন হলো, আমরা মানে স্বাধীন হচ্ছে এরকম শুনে আমরা সব বাসা থেকে বের হয়ে মেন রোডের উপরে গিয়া ওই গলির মাথায় মেন রোডে দাঁড়াইলাম। হঠাৎ আর্মির একটা গ্রুপ ওই পুস্তকালয়ের দিক থেকে আসতেছিল, এসে ওই দূর থেকে গুলি করলো গলির মাথায়, আমাদের সামনেই একজন গুলিবিদ্ধ হয়ে পড়ে গেল। আমরা দৌড়ে সব ভিতরে চলে গেলাম, তখন মনে আছে আমার তখন। এরপরে বিকালে যখন ওই বিজয় হচ্ছিল, তখন আমরা আবার ওই দিন রাস্তায় নেমেছিলাম। আবারও এই 5ই আগস্ট আমি সেদিন আবারও রাস্তায় নেমেছিলাম, আমার ফ্যামিলি কিনে, বাচ্চা মেয়ে কিনে, আমার ওয়াইফ সহ, এই ফার্ম গেট সহ ওই পুরো এলাকাটা ঘুরে এরপরে আবার বাসায় ফিরেছি। তো আমার কাছে মনে হচ্ছিল যেন এই 5ই আগস্ট আরেকবার দেশটা স্বাধীন হলো। তো আজকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিটটা কি এখন কি আমরা ধরে রাখতে পেরেছি কি না, এটা আমাদের কাছে একটু বড় প্রশ্ন। যে আমরা এখনও কিন্তু দেখি, আমার এই ও যে বললো যে বলছিল যে ওই যে আমরা বিভিন্ন জনের বিরুদ্ধে এখনও যেভাবে আমার পছন্দ হচ্ছে না, মানে বিপক্ষ মত, তাকে কীভাবে শাস্তি করা যায়, তার একটা মামলায় ঢুকিয়ে দেওয়া যায় কি না, সেইগুলিও কিন্তু এখনও কিন্তু মানে করার চেষ্টা আমরা দেখেছি। তো আমাদের মনে হয় এই জায়গাগুলিতে আমাদের আরও সোচ্চার হওয়া দরকার। বৈষম্য বিরোধী ছাত্র জনতার এই আন্দোলনের ফসল ঘরে তুলতে হলে, তাহলে আজকে যারা সরকারের দায়িত্বে আছেন তাদেরকে, আমাদের সকলকেই সহযোগিতার মনোভাব নিয়ে তাদের পাশে থাকতে হবে। যদি আমরা তা না পারি, তাহলে যদি আমরা এখন থেকেই নানা রকমের ষড়যন্ত্রের গন্ধ আমরা দেখছি, কিন্তু সেটাকে যদি সবাই মিলে প্রতিহত না করি, তাহলে এই আন্দোলনের ফসল ঘরে তোলা খুব কঠিন হয়ে যাবে। সুতরাং আমার নতুন বছরের প্রথম দাবিটাই থাকবে এটা, আমরা যেন এই সরকারকে সময় দেই এবং তাদের পাশে থেকে এই সরকারকে সফল হওয়ার জন্য যা যা করা দরকার আমরা যেন সেই দায়িত্বটুকু পালন করি। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার, আপনাকে বলছিলেন যে আইন শৃঙ্খলা, আমি মনে করি যে এই মুহূর্তে সবচেয়ে জরুরি হচ্ছে আইন শৃঙ্খলার একেবারে জিরো টলারেন্স। এই জায়গায় কোনো রকমের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। যার কারণে আজকে কিন্তু আপনি যদি দেখেন, আমি আমার সেক্টর নিয়ে যদি বলি, আপনি দেখেন আশুলিয়াতে যেভাবে দিনের পর দিন শ্রমিক অসন্তোষগুলি হয়েছে বা হচ্ছে, এটার পিছনে কি, কেন হচ্ছে, বা সামান্য কিছু নিয়েই মানে তারা মানে অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে শ্রমিকরা, এবং তারা মনে করছে, তাদের মাইন্ডসেট হয়েছে যে তারা মনে করছে যে তারা যত অন্যায় করুক না কেন তাদেরকে পুলিশ আর্মি কেউ কিছু বলবে না, এবং তাই হচ্ছে। যেমন আপনার ব্যাক্সিমপুর থেকে শ্রমিকরা বের হচ্ছে, তার পাশেই ফ্যাক্টরির মালিক, 2 ফ্যাক্টরির মালিক আমাকে কন্টিনিউয়াস ফোন করছে যে ওখান থেকে বের হয়ে এসে আমাদের ফ্যাক্টরিতে আক্রমণ করতেছে। আমার ফ্যাক্টরিতে কোনো সমস্যা নেই, ওখানে ফ্যাক্টরি চলতেছে, কিন্তু দেখা যাচ্ছে যে তারা এসে আমাদের এখানে আক্রমণ করতেছে। আর পুলিশ এবং আর্মি সেখানে দাঁড়িয়ে দেখছে। তো এই জায়গাটা আমার মনে হয় সময় এখন আর ছাড় দেওয়ার সুযোগ নেই। যে অন্যায়ভাবে কেউ যদি আইনকে নিজের হাতে তুলে নেয়, সেখানে সরকারকে কঠোরভাবে এটাকে প্রতিহত করতেই হবে। আমি যদি আমার ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বলি, তাহলে আমার মনে হয় এই মুহূর্তে আমরা সবচেয়ে বেশি যেটা সংকটের মধ্যে আছি, ব্যাংকিং খাতের সংস্কারের অভাব। যেটা ব্যাংকিং খাতের সংস্কার যদি না করা যায়, তাহলে ব্যবসা বাণিজ্য মানে সামনের দিকে কি কঠিন পরিস্থিতিতে যাবে এটা বলার অপেক্ষা রাখে না। এবং আপনার গত 2 দিন যাবৎ বোধহয় একটা নিউজ দেখেছেন, 150টা 60টা ফ্যাক্টরি ইতিমধ্যেই কিন্তু বন্ধ হয়েছে।
প্রায় 1 লক্ষের উপরে শ্রমিক বেকার হয়েছে এই গত কিছুদিনের মধ্যে। তো পরিস্থিতি আরও যা দাঁড়িয়েছে এখন, আমি যেটা মনে করি, আমি যে প্রেসিডেন্ট বিকেমি আমি প্রতিদিনই আমি কিন্তু আমার রুট লেভেল পর্যন্ত আমি কিন্তু প্রতিদিন থাকি এবং মেম্বারদের আর্তনাদগুলি শোনার চেষ্টা করি, এবং সেখানে যা দেখছি তাতে মনে হচ্ছে আমার কাছে যে সামনের দিনগুলিতে আরও অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। তাহলে বন্ধ হবে কেন? তার মধ্যে অন্যতম হচ্ছে গত সরকারের আমলে ব্যাংকিং খাতের যে পলিসিগুলি দেওয়া হয়েছে, আমি মনে করি আমি কিন্তু কন্টিনিউয়াস রূপ তালুকদার সাহেব থাকা অবস্থায় কিন্তু সেটা সমালোচনা করেছি যে ওই আইনগুলি, যেমন ধরেন ক্লাসিফিকেশনের যে আইনটা দেওয়া হয়েছে, এইটা ব্যবসায়ীদেরকে গলা টিপে হত্যা করার মতো একটা আইন দেওয়া হয়েছে। তো এই জায়গাটা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, কারণ আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের সাথে কথা বলেছিলাম, সেখানে উনি বলছিলেন যে এটা ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস আমাদেরকে করতে হবে, অর্থাৎ 1 মাসের কিস্তি পরিশোধেই যদি কেউ ব্যর্থ হয় তাহলে সে ঋণ খেলাপিতে পরিণত হবে। তো আমি বলছিলাম ওনাকে যে হ্যাঁ, অবশ্যই আমরা আপনার সাথে একমত যে ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস আমাদের করতে হবে, কিন্তু রুগী যখন আইসিইউতে থাকে তখন কি তার কোনো বেস্ট প্র্যাকটিস করার সুযোগ আছে? তখন তো আর সেই সুযোগ নেই। তো এখন তো ব্যবসা বাণিজ্য, ইন্ডাস্ট্রি, অর্থনীতি আইসিইউতে আছে। তো এই অবস্থায় আমাদেরকে যদি সময় দেওয়া না হয় তাহলে এই ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস করার কোনো সময় আমাদের পাবো না, তার আগে আমাদের মৃত্যুবরণ করতে হবে। সুতরাং আগে বাঁচতে দেন, এরপর আমরা বেস্ট প্র্যাকটিসে যাব। সুতরাং এই জায়গাগুলি সংস্কারের প্রয়োজন, ব্যাংকিং খাতের সংস্কারের প্রয়োজন। লুটপাট যেভাবে হয়েছে, এই লুটপাট থেকে আলটিমেটলি এই লুটপাটগুলির কারণে আজকে আমাদেরকে সাফারিংসে থাকতে হচ্ছে। 15%, 16% ইন্টারেস্ট রেট দিয়ে কোনোদিনই কোনো ব্যবসা টিকে থাকতে পারবে না, এটা নিশ্চিত। তো এই জায়গায় মিন্টু ভাই এখানে আছেন, আমরা এই 5ই আগস্টের পরে মিন্টু ভাইকে নিয়েও আরেকদিন বসছিলাম। তো আমরা মনে করি যে এই জায়গাগুলিতে সকলেই সম্মিলিতভাবে দেশটাকে যদি আমাদের এগিয়ে নিতে হয় তাহলে এই ব্যাংকিং খাতের যে লুটপাটটা হয়েছে এটার একটা সংস্কার প্রয়োজন, এবং সরকার আরও যে সংস্কারের উদ্যোগগুলি নিয়েছে এই সংস্কারগুলি সফলভাবে সম্পন্ন করতে হলে আমাদের সকলকেই সেখানে সহযোগিতা করতে হবে। এখানে মিন্টু ভাই, মান্না ভাই আছেন, আপনারা একসময় আমাদের এই সেক্টরের সাথে সম্পৃক্ত ছিলেন। এখানে আইএমএফের প্রেসক্রিপশান আমি প্রতিনিয়ত আপনাদের এই বাংলাদেশ প্রতিনিধি আমার সাক্ষাৎকার তখন গত সরকার আমলেও ছাপা হয়েছিল, আইএমএফের প্রেসক্রিপশানের বিরুদ্ধে আমি কথা বলেছিলাম। বিগত আমার অন্তত 37-38 বছর আমি এই ব্যবসার জগতে আছি। এই 38 বছরের আমার অভিজ্ঞতা হচ্ছে আইএমএফ কোনোদিন কোনো দেশের মঙ্গলের জন্য কোনো প্রেসক্রিপশান কোনোদিনই দেয়নি। যেই দেশে আইএমএফের প্রেসক্রিপশান পুরোপুরি মেনেছে ওই দেশ অর্থনৈতিকভাবে পঙ্গুত্ব বরণ করেছে। সুতরাং আমাদেরকে ওই জায়গাটা ভাবতে হবে যে আমাদেরকে হ্যাঁ কিছু কিছু হয়তো আমরা নিব, বাট কোনটা নিব না এটা অবশ্যই রাষ্ট্রের সিদ্ধান্ত হতে হবে। তারপরে এলডিসি গ্র্যাজুয়েশন, আপনারা একটু ভাবেন 2018-19 সালে বাংলাদেশের অর্থনৈতিক পজিশন কোথায় ছিল? আপনি আমাদের $48 বিলিয়ন তখন আমাদের রিজার্ভ ছিল। আজকে 22, 23, 24 এসে সেই রিজার্ভ কোথায় এবং অর্থনৈতিক পরিস্থিতি কোথায়? সেই অবস্থায় যদি এখন আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের স্বপ্ন দেখি সেটা আরেকটা আমাদের জন্য ডিজাস্টার হবে। সুতরাং এই নতুন বছরে আবারও প্রত্যাশা করব এই সরকারের কাছে যে আপনারা কাল বিলম্ব না করে এলডিসি গ্র্যাজুয়েশনের যাওয়ার যে লক্ষ্যমাত্রা এটাকে ইমিডিয়েট স্থগিত করেন যদি এই ইন্ডাস্ট্রিকে, এই ব্যবসাকে বাঁচাতে চান। এই গেল আমার মোটামুটি আলোচনা, এবং আগামী দিনগুলিতে আমরা মনে করি, আবারও বলবো যে এই ছাত্র জনতার আন্দোলনের যে ফসল, এই ফসলকে ঘরে তুলতে হলে আমাদের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে। এখন ওই যে কে স্বৈরাচারের দোসর, কে ফেসিবাদের দোসর, এইগুলি নিয়ে যদি তার সাথে আমার একটু মতের অমিল আছে, তাকে একটু ফেসিবাদের দোসর বানানো যায় কি না, এইগুলি যদি চলতে থাকে তাহলে এগিয়ে যাওয়াটা খুব কঠিন হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।